একটা ফটো কার্ড আমার দৃষ্টি আকর্ষণ করলো, কারণ এই ফটো কার্ডের যে বিষয়বস্তু এটা এতই আকর্ষণীয় এবং একই সঙ্গে চিন্তা জাগানিয়া, অর্থাৎ ওই যে ব্রেইন স্টর্মিং বলে না, আমার সেটাই করলো। তো হঠাৎ চিন্তা করলাম যে এইটা নিয়ে তো দুই চার কথা বলা যেতেই পারে। তো এখানে একটা স্টেটাস যেটা দেখা যায়, তো এই স্টেটাস বস্তুত দিয়েছে কে? মরিয়ম আক্তার নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। তো তার চেহারা ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নগদ। স্টেটাস যেটা প্রকাশিত হয়েছে 24 জুন 2026। তো মরিয়ম আক্তার অনলাইন অ্যাক্টিভিস্ট কি লিখছে? দুর্দান্ত একটা লেখা। সে লিখছে, লালমনিরহাট এয়ারপোর্ট চীনকে দিয়ে দিতে বলছে। পাকিস্তানের সঙ্গে জেড ফাইটার নিয়ে চুক্তি করুন, ভালো কথা। আর তুরস্কের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা খাতে চুক্তি করুন। দেশের সকল কলেজ ভার্সিটির ছাত্রদের বাধ্যতামূলক 6 মাসের সেনা ট্রেনিং করান। দেখবেন ভারত প্রতিদিন বাংলাদেশকে বাবা ডাকবে। দেখেন কি ধরনের চিন্তা চেতনার অধিকারী, উর্বর চিন্তা, এবং একই সঙ্গে কি ধরনের কল্পনার মধ্যে বসবাস করে। সে নিজেকে তো একেবারে সম্পূর্ণ যে আবৃত করে রাখছে তাই না, সে তো আর মুক্তভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করে না। সারা দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে তার কোনো খেয়াল নেই। তার একমাত্র চিন্তা কিভাবে ভারতকে বিরক্ত করা যায়, ভারতকে ধ্বংস করা যায়, ভারতকে বিভক্ত করা যায়। এবং এটার কারণ কিন্তু অন্য না, এটা কিন্তু ধর্মীয়। এর কারণটা কিন্তু রাজনৈতিক না। দেখবেন যে এরাই বলবে যে ভারত নাকি বাংলাদেশে নানা রকম শাসন শোষণ চালু রাখছে, বাংলাদেশকে শোষণ করে, অমুক করে, সমুক করে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় কিভাবে বাংলাদেশকে শোষণ করে, কিভাবে বাংলাদেশের ধন সম্পদ করে নিয়ে যায়, তখন কিন্তু আর বলতে পারবে না। এবং আবার যদি জিজ্ঞেস করা হয় তো বাংলাদেশে কী এমন ধন সম্পদ আছে যা ভারত নিয়ে যাচ্ছে, না, কিছুই বলতে পারবে না। ওই তাদের ধর্মীয় কারণে তাদের হিন্দুদের বিরুদ্ধে বিরোধিতা করতে হবে, বুঝছেন? এই জন্য তারা কিন্তু সারাক্ষণ বলবে যে ভারতের আধিপত্য থেকে আধিপত্যবাদকে আমরা রুখে দেবো। কিন্তু ভারত কিভাবে বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করছে এটা যদি ব্যাখ্যা কেউ দাবি করে তাহলে কিন্তু সে বলতে পারবে না। যাই হোক, বলতে পারুক না পারুক, এখন ধর্মীয়ভাবে হলেও বাংলাদেশের মমিন মুসলমানরা তো ভারতকে স্পরস্পর দেখে ছাড়বে, তাই না? এবং গত 2 বছর ধরে বাংলাদেশে এটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে। যে যত বেশি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারে সে কিন্তু তত বড় পপুলিস্ট একজন রাজনীতিবিদ অথবা ব্লগার অথবা লেখক, যাই বলে না কেন। এবং এই ধরনের এই ব্যক্তিদের আবার রাষ্ট্র খুব ভালো ভালো পদ পদবিতেও কিন্তু বহাল করে। যেমন ওই যে ডাক্তার জাহেদুর রহমান বলে একজন ব্যক্তি আছে, যাকে ওই যে কয়েকদিন আগে ভারতে দিল্লি এয়ারপোর্টে হেনস্থার শিকার হতে হয়েছিল, তাই না? তো সে তো প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। এবং দেখেন যে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন এই বিএনপির যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসাবে এই জাহিদুর রহমান কিন্তু নিয়োজিত হলো, অর্থাৎ পুরস্কার পেল, ভারত বিরোধিতার কিন্তু একটা পুরস্কার পেল। এবং এই হেতু বর্তমানে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা করে ভারতের বিরুদ্ধে বিরোধিতা করা, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা বস্তুত নিজেদের আখের গুটানোর একটা অস্ত্র অবলম্বন হয়ে উঠেছে। তাতে সারা দেশের পরিস্থিতি গোল্লা যাক, সারা দেশের জনমানুষের ভাগ্য জীবন গোল্লা যাক, এতে তাদের কিছু যায় আসে না। তো সেরকমই একটা সাইকোলজিক্যাল একটা ভিউ পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মেয়েটা নিশ্চয়ই বয়স খুব বেশি না, হয়তো দেখবেন যে 23, 24, 25 বছর বয়স, বাট তার মস্তিষ্কে কী ধরনের চিন্তা চেতনা কাজ করে দেখছেন? লালমনিরহাট এয়ারপোর্ট চীনকে দিয়ে দিন। দেখছেন, বাংলাদেশের একটা এয়ারপোর্ট চীনকে দিয়ে দিলে তাতে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো সমস্যা নেই। কি অদ্ভুত ব্যাপার না? এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রচুর চিৎকার করে না? ভারত তো বাংলাদেশে কোনো জায়গায় দখলও নাই, দখল করেও নাই, কিচ্ছু নাই। কিন্তু সারাক্ষণ দেখবেন যে ভারত নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কি ক্ষুণ্ণ করে ফেলছে। হ্যারাজ লালমনিরহাট বিমানবন্দর যদি চীনকে দিয়ে দেয়া হয় ঘাঁটি করার জন্য, তাতে কিন্তু এরা মনে করে না যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে না। অদ্ভুত না চিন্তা ভাবনা?
এবং তার চাইতে বড় কথা হলো যে ভারতের লোকজন হিন্দু মুশরিক, ভালো কথা, মুসলমানদের শত্রু। ভাই চীনের লোকজন তো পুরো নাস্তিক, তাদের দেশে তো মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করা হয়, তাদের দেশে রীতিমতো ইসলাম ব্যান, নিষিদ্ধ। কারো বাড়িতে আরবি কোরআন অথবা হাদিস পাইলে তারা জেল হাজত ফাঁস দেওয়া হয়। কোনো পুরুষ দাড়ি রাখতে পারে না, মাথায় টুপি তো দেওয়া অনেক দূরের কথা, আর কোনো নারী হিজাব বোরখা এগুলো পরতে পারে না। অথচ তাদের কিন্তু লালমনিরহাট বিমানবন্দর দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা কিন্তু কোনো সমস্যা নেই। কি অদ্ভুত চিন্তা ভাবনা, তাই না? মানে কীভাবে এরা গড়ে উঠছে দেখছেন, এরা ছোটোবেলা থেকে কী ধরনের পরিবেশে এরা বড় হয়েছে, এই কথা থেকে কিন্তু বোঝা যায়। তারপর বলছে পাকিস্তানের সঙ্গে জেট ফাইটার নিয়ে চুক্তি করেন। পাকিস্তানের সাথে কি চুক্তি করবে? পাকিস্তান কি বিমান বানায় নাকি? আর যা কিছু বানায় এগুলো কি কোনো কাজের নাকি পাকিস্তানের সাথে? আর তারপরে যদি ধরা যাক সেগুলো কাজের, সো হোয়াট? বা পাকিস্তান থেকে শত শত না হাজার হাজার যদি বিমান বাংলাদেশে এনে মোতায়েন করে, তো তাতে কি হলো? এর কোনো কাণ্ডজ্ঞানও নেই। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এখানে ওই যে এয়ারপোর্টে বা যে জায়গায় বিমান এনে জড়ো করা হবে হ্যাঙ্গারে, ভারত যদি ইচ্ছে করে জাস্ট কয়েকটা ব্রাহ্মস মেরেই সেগুলাকে যে গ্রাউন্ডেড করে দিয়ে ধ্বংস করে দিতে পারে, এই কাণ্ডজ্ঞানটা কিন্তু তার মধ্যে নেই। কারণ বাংলাদেশ একটা ভৌগোলিকভাবে ছোট্ট দেশ না। শুধুমাত্র স্বল্প পাল্লার মিসাইল যদি ভারত ব্যবহার করে তাহলেই কিন্তু এনাফ। বাংলাদেশের একটা বিমান আকাশেও উড়বে না। অনেকটা ওই যে ইরানের মতো, এই যে ইরানের সাথে এই যে ইসরায়েল আর আমেরিকার যে যুদ্ধ হলো না, আপনারা দেখছেন যে ইরান থেকে একটা বিমান কিন্তু আকাশে উঠতে পারেনি। ওই গর্তের মধ্যে পাহাড়ের গুহাটুয়া যেখানে আন্ডারনেথ সিটি তৈরি করছে, সেখানে যে ওই মিজাইল টিজাইল ছিল ওইগুলো বের করে মাঝে মাঝে মারতো, সেটাই আমরা দেখছি। তারপরে কি বলছে, আর তুরস্কের সাথে ড্রোন ও প্রতিরক্ষা চুক্তি করে। হ্যাঁ, ভালো কথা, ড্রোন আনলো, ইটস ওকে, ফাইন। তো সেগুলো রাখবে কোথায়? তাহলে তো ইরানের মতো এরকম ওই পাহাড়ের নিচে সিটি তৈরি করতে হবে, তাই না? তো সেই টাকা পয়সা কি ইরান দিবে, ওই তুরস্ক দিবে, পাকিস্তান দিবে, বা চায়না দিবে? আর দিলেই বা কি, তাতে ওইগুলো করে ফায়দা কি? ওইগুলো করলে ফায়দা কি? ওই একই তো ঘটনা। অর্থাৎ যেখানেই রাখা হবে ভারতকে, সাথে সাথে সেগুলোর উপরে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, যদি ভবিষ্যতে কোনো এরকম হয়, তো ভারত তো সর্বপ্রথম ওই সমস্ত ফ্যাসিলিটিতেই আঘাত আনবে নাকি? দেশের সকল কলেজ ভার্সিটির ছাত্রদের বাধ্যতামূলক 6 মাসের সেনা ট্রেনিং করা। অলরেডি তো জামাত ইসলাম বলছে না যে তাদের 50 লক্ষ নাকি অলরেডি ট্রেনিং প্রাপ্ত কর্মী আছে, এবং এই সমস্ত করলে নাকি ভারত প্রতিদিন বাংলাদেশকে বাবা ডাকবে। চিন্তা করে দেখছেন এদের চিন্তা চেতনার লেভেল। বাংলাদেশ যদি আমি ধরে নেই যে তাত্ত্বিকভাবে এই কাজগুলো সবই করলো, যে প্রস্তাবগুলো এই মেয়েটা করছে, তাই না? করলে পরে ভারত বাংলাদেশকে বাবা ডাকবে নাকি বাংলাদেশকে গাজা বানাবে? কোনটা? বাংলাদেশকে গাজাই বানাবে। কিভাবে? একেবারে যুদ্ধ টুদ্ধ কিছুই করা লাগবে না, ভারত কতগুলো কাজ করলেই বাংলাদেশ গাজা হয়ে যাবে। এর জন্যে ভারতের একটা গুলিও ফুটানো লাগবে না, একটা মিজাইলও মারা লাগবে না। সেটা কি? পদ্মা নদীর যে গঙ্গা চুক্তি আছে ওইটা বাতিল, এমনি তো বাতিল হয়ে গেছে, মেয়াদ তো শেষ। পানি বন্টন চুক্তি পানি একেবারেই বাংলাদেশে ঢুকতে দিবে না। তিস্তা নদীর পানি একেবারেই বাংলাদেশে ঢুকতে দিবে না। ভারত থেকে আর যে নদী কত 51 না 52টা বাংলাদেশে ঢুকছে, একটা নদী দিয়ে পানি ঢুকতে দিবে না। জাস্ট ভারত এটা করলেই তো বাংলাদেশ মরুভূমির মতো অবস্থা হবে, আর বর্ষাকালে সব ছেড়ে দিয়ে বন্যায় চুবাবে। তাহলে কি বাংলাদেশে ফসল ফলবে না? বাংলাদেশে দুর্ভিক্ষ, মহামারী, ভুকানাঙ্গা পরিস্থিতি তৈরি হবে, তাই না? ভারত যদি আর একটা কাজ করে, বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো যদি বাংলাদেশের রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে এই বাংলাদেশ কিন্তু কুপকাত। বাংলাদেশের মেইন যে অর্থনৈতিক চালিকা সেটা কি? ওই যে গার্মেন্টস, তাই না? তো তুলা, সুতা সব কিন্তু মোর দেন 90% ভারত থেকে আমদানি করে তারপরে কিন্তু এই বস্ত্র রপ্তানি চালু করে। ভারত যদি খালি একটু বাংলাদেশকে শিক্ষা দিতে চায়, জাস্ট ওইসব বন্ধ করে দিবে। বাংলাদেশে যত গাড়ি ঘোড়া আছে, টাটা, অশোক লেল্যান্ড, তারপরে এই যে যত ছোট ছোট ওই যে মাহিন্দ্রা টাইন্দ্রা যেগুলো, বা ওই সিএনজি গাড়ি মাড়ি দেখি, সবই তো একমাত্র ইলেকট্রিক ভেহিক্যাল, ওই যেটাকে আমরা বলি যে ইজি বাইক, ওইটা বাদ দিয়ে যত গাড়ি ঘোড়া যেগুলো মানে পাবলিক বাস বা ট্রান্সপোর্টেশন যে ইয়েগুলো ভেহিকেল, সবই তো ভারত থেকে আমদানি হয়। তো ভারত এগুলো যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করুক, এগুলো মানে এই এই জিনিসগুলো বন্ধ, ঠিক আছে, বন্ধ করুক, ভারতের কিছু ক্ষতি হবে। বাট বাংলাদেশকে যদি শিক্ষা দিতে চায় তাহলে এগুলো বন্ধ করে দিক, এবং এমন একদিন আসবে যেদিন হয়তো বন্ধ করে দিবে। বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো কি,
ওই যে পেঁয়াজ, রসুন, মশলা, আদা, তাই না, চাল, তারপর গম। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে আমরা যে ডিজেল ব্যবহার করি না, যেগুলো যানবাহন চলে, ওগুলো কিন্তু ভারত থেকে আসে। জাস্ট ভারত এগুলো বন্ধ করে দিক। ওই যে কিছুদিন আগে বাংলাদেশে যখন জ্বালানি ছিল না, তখন ওই যে হাজার হাজার টন ডিজেল ওই যে ভারত থেকে ওই যে কি সেখানে যে পাইপলাইন তৈরি করে দিয়েছিল না, সেই পাইপলাইন দিয়ে আসছিল না। যদি না আসতো তাহলে বাংলাদেশের কী অবস্থা হতো। জাস্ট ভারত যদি তার ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশের সাথে বন্ধ করে দেয়, আর ওই নদীর যে গতি প্রবাহ ওইগুলো যদি নিয়ন্ত্রণ করে, তাহলে তো বাংলাদেশ একেবারে শেষ। বাংলাদেশের সাথে তো যুদ্ধ করার দরকার নেই। আর এইগুলো যদি ভারত করে, তো ভারতকে দমন করার জন্য কি পাকিস্তান এগিয়ে আসবে, চায়না এগিয়ে আসবে, আমেরিকা এগিয়ে আসবে? কেউ এগিয়ে আসবে না। আর যদি কেউ এগিয়ে আসতে চায়, তো ভারত পাত্তা না দিলেই তো হলো। কি তাতে কেউ কি ভারতকে বাধ্য করতে পারবে? এখন এই সমস্ত বিষয়গুলো এদের মাথায় আছে। এরা কি চিন্তা করে জানেন? ভারত আর বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয় ধরেন কোনো কারণে, তাহলে পাকিস্তান আর চীন নাকি ভারত বাংলাদেশের পক্ষ হয়ে নাকি ভারতের ওপরে আক্রমণ করবে। এই ধরনের আকাশ কুসুম কল্পনা এরা করে। এরা জানেই না এখানে পাকিস্তান এবং চায়নার কিন্তু দুই রকম উদ্দেশ্য। পাকিস্তান চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, মানে ভিখারির রাষ্ট্র পরিণত হোক। পাকিস্তান চায় যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশকে তছনছ করে দেয়, কারণ পাকিস্তান হলো একটি ভিখারি রাষ্ট্র। ওরা চায় যে বাংলাদেশের যেন ভিখারি হোক। এটা হলো পাকিস্তানের ধান্দা। আর চায়নার ধান্দা হলো একটু ভিন্ন। বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্ট করছে, এখানে ব্যবসা বাণিজ্য তারাও করে, তাই না? চায়না চায় এই ইনভেস্টমেন্টের এই আউটপুটটা যেন তারা ফেরত পায়, বেনিফিটটা যেন তারা ফেরত পায়। সেই হেতু তারা কখনোই এমন কিছু করবে না যাতে করে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে। এই কাজ কখনো করবে না। আর সেটা করলে বাংলাদেশের অবস্থা তথৈবচ হবে না। তাহলে এখানে যে হাজার হাজার কোটি ডলার এই যে এই চায়না বাংলাদেশে বিনিয়োগ করছে, সেগুলো রিস্কের মধ্যে পড়ে যাবে না। অর্থাৎ চায়না তো কোনো দিনও চাইবে না। আর যদি কোনো দিন যুদ্ধ শুরু হয়ও, চায়নার খেয়ে দেয়ে কাম আছে, ইন্ডিয়াকে আক্রমণ করবে, তো ইন্ডিয়া কি চায়নাকে ছেড়ে কথা বলবে নাকি? ইন্ডিয়া কি চায়নাকে ছেড়ে কথা বলবে? এই বিগত কয়েক দশকে যে পরিমাণ এই ভারত বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে অগ্রগতি সাধন করছে, এখন চায়নাও ভারতকে গণনা করে চলে, চায়নাও ভারতকে ভয় পেয়ে চলে। এটাই বাস্তবতা। ওই চায়নার যতই ওই J-10C, J-35, 2NT ওই নাম কাওয়াস্তি স্টিলথ বিমান টিমান, ওগুলো বাস্তবে যে কতটা কার্যক্ষম সেগুলো আমরা জানি। চাইনিজ মাল না। অথচ এই মেয়েটা এরা কিন্তু বা এদের মতো লোকজন এরা কিন্তু ওই কামনাই করে। কারণ ধর্মীয়ভাবে এরা এতটাই উন্মাদ হয়ে গেছে, এরা আর সুস্থ চিন্তা করতে পারে না, নিরপেক্ষ চিন্তা করতে পারে না, বাস্তবিক বিশ্লেষণাত্মক চিন্তা করতে পারে না, এবং এই কারণে এই সমস্ত কথাবার্তা বলে। এবং এটাই হলো বাংলাদেশের বর্তমানে এই নতুন প্রজন্মের মানসিক প্রতিচ্ছবি। চিন্তা করে দেখছেন যে বাংলাদেশটা ভবিষ্যতে কাদের হাতে পড়তে যাচ্ছে, এরা বাংলাদেশকে কি করবে। এই মহিলাটাই দেখবেন যে 2 দিন পর বিপদে পড়বে মানে বাংলাদেশে কি অর্থনৈতিক দুরবস্থা তো এমনিই চলছে, তাই না? ওর কি চাকরি আছে, বাকরি আছে, ওর কি হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, আমি জানি না আছে কিনা, বাট ও তো বিপদে পড়বে। এবং এই রকম যে জেনারেশনের এরকম ছেলে মেয়ে যেগুলো আছে, যারা পড়াশুনো হয়তো করছে, চাকরি পাবে না, কিচ্ছু হবে না, অন্য কোনো কিছু করবে না। আর একটা পর্যায়ে তো ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করতে করতে একই অস্ত্র যদি বারবার ব্যবহার করা হয়, তাহলে সেই অস্ত্রটা তো ভোতা হয়ে যায় না। এবং আমার ধারণা অলরেডি কিন্তু এই ভারত বিরোধিতার এই অস্ত্রটা কিন্তু ভোতা হওয়া শুরু করছে। এবং যদি সেটা না করতো, তাহলে দেখলাম যে হঠাৎ করে ওই যে এনসিপির যে নেতারা একটা সংবাদ সম্মেলনে বলছে, না ভারত তো আমাদের শত্রু না, ভারতের আধিপত্যবাদকে আমরা অপছন্দ করি, ভারত আমাদের দেশে যে শোষণ করে দীর্ঘদিন ধরে ওটাকেই আমরা অপছন্দ করি, ওটার বিরোধিতা করি, ভারতের জনগণের তো বিরোধিতা করি না। অথচ কিছুদিন আগেও কিন্তু এই ধরনের কথাবার্তা বলতো না। ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারত যে বাংলাদেশে কীভাবে আধিপত্য করে বা ভারত যে কীভাবে বাংলাদেশকে শোষণ করে, বাংলাদেশের এমন কী আছে শোষণ করার, সেটা কিন্তু এরা বলতে পারে না, বলেও না। অর্থাৎ তারাও আস্তে আস্তে বুঝতে পারছে যে ভারত বিরোধিতার এই যে টেকনিক বা অস্ত্র বা নীতি, এটা আস্তে আস্তে ভোতা হয়ে যাচ্ছে। কারণ এত বেশি ব্যবহৃত হয়েছে গত 2 বছরে, অতিরিক্ত ব্যবহারে যা হয় আর কি আর বলি। বাংলাদেশের এই প্রজন্ম বা পরের প্রজন্ম এইগুলোর নিয়ে আর বাংলাদেশ নিয়ে কোনো আশা আকাঙ্ক্ষা করা যায় না। আপনি প্রাগমেটিক হতেই পারবেন। অনেকে বলবে না 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 আমি প্রাগমেটিক, আমি ইতিবাচক মনোভাব পোষণ করে না, ভবিষ্যতে একটা কিছু হবে। আমি অন্তত ভবিষ্যতে পরিবর্তনের তেমন কিছু তো দেখি না, বরং বাংলাদেশ ইজ গোনা বিদা
সেকেন্ড গাজা, আমার কাছে সেটাই মনে হচ্ছে। কারণ ভারত দীর্ঘদিন ধরে অনেক ধৈর্য সহ্যর পরীক্ষা দিয়েছে, কিন্তু কত পরীক্ষা দিবে বলেন? ওয়ান্স আপন এট এ টাইম দে উইল বি ইমপেশেন্ট, ওকে, অ্যান্ড দেন হোয়াট উইল হ্যাপেন? এরা যা চাচ্ছে সেটাই হবে। আসলে এটা হচ্ছে না বলে এরা এত কথা বলে। ভারত আসলে চুপচাপ, ছোট্ট একটা দেশ, আন্তর্জাতিক ব্যাপার স্যাপারও আছে, বলবে যে ছোট্ট দেশে তুমি গিয়ে এইরকম কেন করছো? অর্থাৎ ভারতও চাচ্ছে যে বাংলাদেশ এই সমস্ত করতে করতে এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছুক, সারা পৃথিবী এটা জানুক, এবং এরপরে ভারত কিছু করলে যাতে ভারতকে কেউ কিছু বলতে না পারে। ধন্যবাদ।